নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। আগের দিন আপনাদের শুনিয়েছিলাম ইংলিশ ক্লাসিক নভেল এমিলি ব্রন্টির উদারিং হাইটসের প্রথম পর্ব। আজ রইল তার পরবর্তী অংশ, দ্বিতীয় পর্বে। আমি ক্যাথিকে ওর ঘরে পৌঁছে দিয়ে রান্নাঘরে ঢুকলাম। কেকটা তন্দুরে বসিয়ে বসার ঘর এবং রান্নাঘর গোছগাছ করে বসে ভাবতে লাগলাম, বৃদ্ধ মিস্টার আর্নস যখন বেঁচে ছিলেন তখন ক্রিসমাসগুলো কেমন আনন্দে কাটত আমাদের। মনিব আমাকে 1 শিলিং দিতেন ক্রিসমাসের উপহার হিসেবে। আমার মনে পড়ল হিথক্লিফকে কতটা ভালোবাসতেন তিনি, কতটা দুশ্চিন্তা করতেন তার মৃত্যুর পর ওর কি দুর্দশা হবে ভেবে। তার দুশ্চিন্তা যে অমূলক ছিল না তা তো দেখতেই পাচ্ছি। বেচারি হেথক্লিফের জন্যে মায়া হতে লাগলো আমার। সঙ্গে সঙ্গে এও বুঝতে পারলাম শুকনো মায়া করে কোনো লাভ হবে না, তার চেয়ে ওর অবস্থা যতটা সম্ভব উন্নতির চেষ্টা করা উচিত। এই ভেবে উঠলাম আমি। ইতিমধ্যে জেনেছি মিস ক্যাথরিন দাওয়াত করে এসেছে লিন্টনদের। কাল মানে ক্রিসমাসের দিন দুপুরে আসবে তারা খেতে। ওদের সামনেও যাতে লজ্জায় না পড়ে সেজন্যে আজই হিথক্লিফকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন শোভন করে তুলতে চাইলাম আমি। খোঁজাখুঁজি করে আস্তাবলে পেলাম ওকে। মিস ক্যাথিন নতুন টাট্টু ঘোড়াটাকে খাওয়াচ্ছে। এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে নরম করে বললাম, ঘরে এসো হিথক্লিফ, মিস ক্যাথি আবার দেখার আগে তোমাকে সাফসুতরো করে পরিপাটি করে বানিয়ে দেব, চলো। আমার দিকে তাকালোও না ও, যা করছিল করে চলল চুপচাপ। কই হিথক্লিফ এসো। এবারও কোনো কথা বলল না ও। রেগে উঠলাম আমি। আসবে তুমি? তোমার গায়ে যে ময়লা সাফ করতে কমপক্ষে 8 ঘন্টা লাগবে। আমার কথা শুনেছে এমন কোনো ভাব দেখা গেল না হিথক্লিফের ভিতর। তবু আমি দাঁড়িয়ে রইলাম প্রায় 5 মিনিট। শেষে বিরক্ত হয়ে চলে এলাম নিজের কাজে। 9টা পর্যন্ত আস্তাবলে রইল ও। তারপর সোজা গিয়ে ঢুকলো দোতলায় ওর ঘরে। পরদিন ক্রিসমাস। ভোরে ঘুম থেকে উঠে হিথক্লিফ চলে গেল মাঠে। বাড়ির সবাই গির্জায় যাওয়ার আগেও ফিরল না। যখন ফিরল চেহারা দেখে মনে হলো ভালো মেজাজে আছে। চুপচাপ এদিক ওদিক একটু ঘোরাফেরা করে পায়ে পায়ে আমার কাছে এসে বলল, এলেন, আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে? এখন থেকে আমি ভালো হয়ে চলব। অবশেষে সুমতি হয়েছে, হেসে বললাম আমি। তাড়াতাড়ি করো তাহলে, দুপুরে লিন্টনদের ছেলেমেয়েরা খেতে আসবে, তার আগেই তৈরি হয়ে না, ওরা এসে যেন দেখে লক্ষ্মী ছেলে তুমি। ওকে সাফসুতরো করতে শুরু করলাম আমি। একটু পরে জিজ্ঞেস করলাম, কাল এমন করলে কেন? ক্যাথি খুব দুঃখ পেয়েছে। সকালে উঠে মাঠে চলে গেছো শুনে তো বেচারি কেঁদেই ফেলল। আমিও কেঁদেছি কাল রাতে, বলল হিথক্লিফ। ওর চেয়ে অনেক বেশি কাঁদার কারণ আছে আমার। দীর্ঘশ্বাস ফেলল ও। আমার চেহারা আরো সুন্দর হলো না কেন? কেন এডগার লিন্টনের মতো ধনীর ঘরে জন্ম হলো না আমার? দূর ছিচকা ধুনে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চুল আঁচড়ে নাও, আর মুখের ওই গোমরা ভাবটা সরাও, দেখবে তোমাকেও কেমন সুন্দর দেখাচ্ছে। এমনই কথাবার্তা বলতে বলতে আমি ওর হাত মুখ ধুয়ে গা মুছিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে চুল আঁচড়ে দিলাম। আস্তে আস্তে বিষণ্ণ ক্রুদ্ধ ভঙ্গিটা দূর হয়ে গেল ওর মুখ থেকে। হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। তখন সত্যি তত খারাপ আর দেখাচ্ছে না ওকে। একটু পরে গাড়ির শব্দ ভেসে এলো উঠান থেকে। হিথক্লিফ জানালার কাছে ছুটে গেল। আমি দরজার কাছে। দেখলাম এডগার আর ইজাবেলা লিন্টন নামছে তাদের পারিবারিক গাড়ি থেকে, আর আর্নসরা নামছে যার যার ঘোড়া থেকে। ক্যাথি দুহাতে লিন্টনদের 2 ছেলেমেয়ের হাত ধরে বসার ঘরে ঢুকলো। আমি জানালার কাছে গিয়ে ঠেলা দিলাম হিথক্লিফকে। বললাম, যাও দেখিয়ে শোধে কেমন সুন্দর লক্ষ্মী ছেলে তুমি। খুশি মনে রওনা হলো ও, কিন্তু এমনই কপাল, একদিকে দরজা দিয়ে ও বসার ঘরে ঢুকেছে, ঠিক তখন অন্যদিকে দরজা দিয়ে ঢুকেছে হিন্ডলে আর্নস। হিথক্লিফকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল সে। তুই এখানে কেন? খেঁকে উঠল হিন্ডলে। ঘুর ঘুর করবি আর আমরা যখন অন্যদিকে তাকিয়ে থাকবো চুরি করে কিছু একটা মুখে পুরবি, তাই তো? বেরো।
ও কিছু ছোবে না স্যার। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললাম, সব কিছুর ন্যায্য ভাগ ওর পাওনা। আমার হাতের ভাগ পাবে যদি সন্ধ্যার আগে ওকে নিচে দেখি। চেঁচালো হিন্ডলে। চুলের কি বাহার দেখো, মেয়েদের মতো ভোলানো। মেয়েদের মন ভোলানোর চেষ্টা করছিস বদমাস। দাঁড়া, তোর ওই চুল একবার ধরে নি, টেনে আরো একটু লম্বা করে দেবো। এমনিতেই যথেষ্ট লম্বা আছে, টিপ্পনি কাটলো এডগার লিন্টন। আমার অবাক লাগে ওই চুল ওর মাথা ধরিয়ে দেয় না। এডগারের বয়স তখন বছর 16, হিথক্লিফের বেশি হলে 14। কিন্তু এডগার যতই বড় হোক, ওর কাছ থেকে অপমানকর কথা সহ্য করার ছেলে নয় হিথক্লিফ। হাতের কাছে প্রথম যে জিনিসটা পেল, গরম আপেলের সসের একটা থালা, তুলে নিয়ে ছুঁড়ে মারল ও সোজা এডগারের মুখ লক্ষ্য করে। প্রাণ বের হওয়া স্বরে চিৎকার করে উঠল এডগার। সে চিৎকার শুনে ছুটে এলো ইজাবেলা, ফ্রান্সেস আর ক্যাথরিন। হিন্ডলে ছোঁ মেরে ধরে ফেল হিথক্লিফের হাত, হির হির করে টেনে নিয়ে গেল ওপরে ওর ঘরে। ওখানে ছেলেটাকে চাপকে আধমরা করে ফেলল সে। আমি তাড়াতাড়ি একটা বাসন মোছার কাপড় নিয়ে এগিয়ে গেলাম এবং ইচ্ছে করে গায়ের জোরে যেন ব্যথা পায় এমন করে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম এডগারের মুখ, নাক, গলা। ওর বোন কাঁদতে শুরু করলো বাড়ি যাব বলে। ক্যাথি দাঁড়িয়ে রইল বিপর্যস্ত ভঙ্গিতে। উফ, কি সাহস, বলল ফ্রান্সিস। তোমার উচিত হয়নি ওর সাথে কথা বলা। অবশেষে কথা বলল ক্যাথরিন। কাল থেকে ওর মেজাজ ভালো না, কাজের ভেতর তোমাদের বেড়ানোটা মাটি হলো, আরও খাবে পিটুনি। ওর পিটুনি খাওয়া আমি সইতে পারি না। ও যেদিন পিটুনি খায় সেদিন আমার গলা দিয়ে খাবার নামে না। কেন ওর সাথে কথা বলতে গেলে তুমি এডগার? আমি বলিনি। আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করলো এডগার লিন্টন। মাকে আমি কথা দিয়ে এসেছি ওর সাথে একটা কথাও বলবো না, বলিও নি আমি। হয়েছে, এবার তোমার কান্না থামা, রুক্ষ কণ্ঠে বলল ক্যাথি। মরে যাওনি তুমি। আর ইজাবেলা, তুমি কাঁদছো কেন? তোমাকে তো কেউ কিছু বলেনি। সব ঠিক আছে, বসো তোমরা, বলতে বলতে ঘরে ঢুকলো হিন্ডলে। একেবারে শায়েস্তা হয়ে গেছে বদমাসটা। মিস্টার এডগার, আশা করি এরপর থেকে আক্রান্ত হলে আইনটা নিজের হাতে তুলে নেবে। তাতে ক্ষুধা বাড়বে, যা খাবে অনেক বেশি মজা করে খেতে পারবে। ক্যাথি নীরবে শুনল কথাগুলো, কিছু বলল না। এডগার আর ইজাবেলা শান্ত হলো। ফ্রান্সের কথায় ফোয়ারা ছুটিয়ে ভুলিয়ে দিল একটু আগের বিপর্যয়ের কথা। একটু পরেই আমি খাবার দিলাম টেবিলে। ওরা বসলো খেতে। আমি পরিবেশন করতে লাগলাম। ক্যাথরিনের আচরণ সম্পূর্ণ স্বাভাবিক দেখে অবাক হলাম একটু। তাহলে বোধহয় সত্যি আগের মতো আর ভাবে না হিথক্লিফের কথা। ভাবলে খেতে বসলো কি করে এমন হেসে হেসে কথা বলছে? আগে তো কোনোদিন দেখিনি হিথক্লিফ পিটুনি খেয়েছে আর ও এমন নির্বিকার আছে। কিন্তু না, কয়েক মিনিট যেতে না যেতেই দেখলাম খাবার মুখের কাছে তুলে আবার নামিয়ে আনলো ও। মুখের দিকে তাকিয়ে দেখলাম লাল হয়ে গেছে গাল আর চোখ দুটো ছলছল করছে। হাত থেকে কাঁটা চামচটা ফেলে দিল ও এবং ওটা তোলার ছলে টেবিল ক্লথের তলে মুখ নিয়ে গিয়ে কান্না লুকোলো। বেশ সময় নিল কাঁটা চামচটা খুঁজে পেতে। আর সবার অনেক আগে খাওয়া শেষ করে উঠে পড়ল ও। সারাদিন ছটফট করে কাটালো ক্যাথি, আর কেউ ওর এই ছটফটা নিয়ে খেয়াল না করলেও আমি করলাম। কেন এই অস্থিরতা বুঝতে অসুবিধা হলো না আমার। হিথক্লিফের সাথে দেখা করতে চাইও, কিন্তু ভাইয়ের অতিথিদের চোখ এড়িয়ে সেটা সম্ভব নয়। সন্ধ্যায় অতিথিদের নিয়ে নাচে গানে মেতে উঠল বাড়ির সবাই। ক্যাথরিন এ সময় ভাইকে অনুরোধ করল যেন হিথক্লিফকে নিচে আসতে দেয়। যুক্তি দেখালো ইজাবেলা লিন্টনের কোনো নাচের সাথী নেই, হিথক্লিফ হতে পারবে ওর সাথী। কিন্তু হিন্ডলে শুনল না ওর কথা। শেষ পর্যন্ত আমাকে নাচতে হলো ইজাবেলার সাথে। কিছুক্ষণ পর গিমারটানে বাদক দল এলো। ক্রিসমাসের দিন এই এলাকায় সব সম্ভ্রান্ত বাড়িতে পালা করে বাজনা বাজায়, ওরা ক্যারেল গায়। বাড়ির লোকেরা গলা মেলায় ওদের সাথে। বাজনা শুরু হতেই ক্যাথরিন উঠে দাঁড়ালো। ওপরতলা সিঁড়ি থেকে সবচেয়ে ভালো শোনা যায় বাজনা, ওখান থেকে শুনবো আমি, বলে সে উঠে গেল ওপরতলা সিঁড়ি ঘরে।
কাউকে কিছু না বলে আমি চুপি চুপি চললাম ওর পেছন পেছন। সবাই তখন বাজনা শুনতে আর গান করতে ব্যস্ত। আমাদের অনুপস্থিতি নজরে পড়ল না কারো। একেবারে ওপরতলা সিঁড়িতে পৌঁছেও থামল না ক্যাথরিন। আরও ওপরে চিলেকোঠায় উঠে গেল ও। ওখানে আটকে রাখা হয়েছে হিথক্লিফকে। কোমল স্বরে ওকে ডাকলো ক্যাথি। প্রথমে কোনো সাড়া দিল না হিথক্লিফ, তবে কয়েকবার ডাকার পর দিল। একটু পরে শুনলাম পুটপুট করে আলাপ করছে দুজন মন খুলে। আমি দাঁড়িয়ে পাহারা দিতে লাগলাম। নিচে গান যখন স্থিমিত হয়ে এসেছে তখন উঠলাম ওদের সতর্ক করার জন্যে, কিন্তু চিলেকোঠার সামনে দেখলাম না ক্যাথরিনকে। তার বদলে শুনলাম ভেতর থেকে ভেসে আসছে ওর গলার শব্দ। দস্যি মেয়েটা এক জানালা দিয়ে ছাদে উঠে আরেক জানালা দিয়ে চিলেকোঠায় ঢুকেছে। প্রমাদ গুনলাম আমি। তাড়াতাড়ি বললাম ওকে বেরিয়ে আসতে, কিন্তু ও কি শুনতে চায় আমার কথা? অনেক সাধ্য সাধনার পর অবশ্য বেরিয়ে এলো ও, কিন্তু সঙ্গে নিয়ে এলো হিথক্লিফকে। আমাকে অনুনয় করে বলল ওকে নিচে নিয়ে গিয়ে যেন কিছু খেতে দিই। ওর অনুরোধ রাখলাম আমি। হিথক্লিফকে নিয়ে রান্নাঘরে ঢুকলাম, কিন্তু বেশি কিছু খেতে পারল না ছেলেটা। মার খেয়ে খুবই খারাপ অবস্থা ওর। সামান্য কিছু মুখে দিয়ে হাঁটুতে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে রইল চুপচাপ। কি ভাবছ? জিজ্ঞেস করলাম আমি। ঢুকুটি করল হিথক্লিফ। ভাবছি কিভাবে শোধ নেব, ধীরে ধীরে বলল ও। এজন্যে যতদিনই হোক না কেন অপেক্ষা করব আমি। আশা করি আমার আগে মরবে না ও। ছি হিথক্লিফ, ও কথা বলে না, বললাম আমি। খারাপ লোকের শাস্তি ঈশ্বরই দেবেন, ক্ষমা করতে শিখতে হবে আমাদের। না, বলল ও, ওর শাস্তি আমিই দেব। সবচেয়ে ভালো হবে কোনটা তাই ভাবছি। চিন্তা করো না, ভেবে কিছু একটা বুদ্ধি বের করে ফেলবো। যাও তুমি, আমার কোনো কষ্ট হচ্ছে না। পরের বছর অর্থাৎ 1778 সালে চমৎকার এক জুন সকালে জন্ম নিল আর্নস পরিবারের শেষ সন্তান হেয়ারটন, এবং ওর মা হিনলে স্ত্রী মারা গেল মাস পুরোতে না পুরোতেই। বাচ্চাটা হওয়ার পর থেকে শরীর ভীষণ খারাপ যাচ্ছিল ফ্রান্সিসের। হিনলে ওকে বলতো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ও মনে হয় বিশ্বাস করতো এ কথা। তারপর এক রাতে বসার ঘরে বসে আছে ও স্বামীর কাঁধে হেলান দিয়ে, বলছে ওর ধারণা পরদিন থেকেও হাঁটা চলা শুরু করতে পারবে। এই সময় হঠাৎ কাঁদতে শুরু করলো ফ্রান্সিস। কাঁদতে কাঁদতে হাত দুটো উঁচু করে সামনে ছুঁড়ে দিল, তারপর জড়িয়ে ধরল স্বামীর গলা। মুখটা বিবর্ণ হয়ে উঠল। মারা গেল ফ্রান্সিস আর্নস। বাচ্চা হেয়ারটনকে মানুষ করার ভার পড়ল আমার উপর। খুব ভালো ছিল বাচ্চাটা। সুস্থ থাকলে একদম কান্নাকাটি করতো না, আর যতক্ষণ কান্নাকাটি করতো না ততক্ষণ ওকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করতো না হিনলে। তাতে আমরা খুশিই ছিলাম, কারণ যখন মাথা ঘামাতো তখনও বাচ্চাটার উপকারের চেয়ে অপকারই করতো বেশি। ধমকে চমকে অস্থির করে তুলতো দুধের শিশুটিকে। স্ত্রীকে খুবই ভালোবাসতো হিনলে। তার মৃত্যুর জন্যে ছেলেটাকে দায়ী ভাবতে শুরু করেছিল সে। ফলে এবার একেবারে বেপরোয়া হয়ে উঠল হিনলে আর্নস। কাঁদল না বা প্রার্থনার মাঝে শান্তি খুঁজল না সে, বরং উল্টোটাই করতে শুরু করল। ঈশ্বরকে এবং মানুষকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে গালাগালি অভিশাপের বন্যা বইয়ে দিল। যাকে সামনে পায় তারই বাপের নাম ভুলিয়ে দেয় গালাগাল দিয়ে। ভীষণভাবে মদ খেতে শুরু করলো, মিশতে শুরু করলো বাজে লোকেদের সাথে। কখন সে মাতাল থাকে কখন থাকে না তা বোঝা দুষ্কর হয়ে উঠল। ওর এই ভয়ঙ্কর ব্যবহার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিদায় নিল সব চাকর বাকর। জোসেফ আর আমি কেবল রয়ে গেলাম যেন কিভাবে। মনিবের এসব আচরণের খুবই খারাপ প্রতিক্রিয়া হলো ক্যাথরিন আর হিথক্লিফের ওপর। ক্যাথরিন এমনিতেই বহির্মুখী, আরও বহির্মুখী হয়ে উঠল। হিথক্লিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো হিনলের মনোকষ্ট। একজনের যতই অধঃপতন হতে লাগলো অন্যজন ততই খুশি হয়ে উঠতে লাগলো। ভীতিজনক এক বাড়িতে বাস করতে লাগলাম আমরা। গির্জার পুরোহিত আমাদের বাড়িতে আসা ছেড়ে দিলেন, ভদ্রলোকেরা আসা বন্ধ করে দিলেন। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ালো যে এ বাড়ির ত্রিসীমানায় আসতে ভয় পেতে লাগলো সবাই। আসে মাত্র একজন লোক, এডগার লিন্টন।
ক্যাথির কাছে আসে সে, এবং পারতপক্ষে হিনলের সামনে পড়তে চায় না। 15 বছর বয়সে তল্লাটের রানী হয়ে উঠল ক্যাথরিন। সত্যি ওর মতো সুন্দরী আর একটিও ছিল না আশপাশের 2-10টা গ্রামে, কিন্তু ওকে পছন্দ করা খুবই দুষ্কর ব্যাপার। সবসময় নিজের ইচ্ছা মতো চলে সে, এবং আশা করে অন্যেরাও ওর ইচ্ছা মতো চলবে। এর অন্যথা হলে মেজাজ খারাপ হয়ে যায় ওর। তখন দুর্ব্যবহার করতেও পিছু পা হয় না। স্বীকার করতে দ্বিধা নেই, শৈশব পেরিয়ে আসার পর থেকে ওকে আর তত পছন্দ করতাম না আমি। তবে ও কখনো অপছন্দ করেনি আমাকে। পুরনো বন্ধুদের কথা মনে রাখত সবসময়। এমনকি হিথক্লিফ পর্যন্ত ওর ঘনিষ্ঠ বন্ধু থেকে গিয়েছিল। লিন্টনদের সাথে বন্ধুত্ব বজায় রেখেছিল ক্যাথরিন। স্বভাবের কর্কশ দিকটাও কখনো দেখাতো না ওদের। চমৎকার অমায়িক, অনেকটা আদুরে ব্যবহার করত বৃদ্ধ মিস্টার এবং মিসেস লিন্টনের সাথে। ইজাবেলা লিন্টন আর ভক্ত হয়ে উঠেছিল রীতিমতো, আর দখল করে নিয়েছিল এডগার লিন্টনের মন প্রাণ। কিন্তু বাড়িতে এলেই ক্যাথি আবার খেয়ালি, উদ্দাম, কখনো কখনো রুক্ষ, কর্কশ, শেষ পর্যন্ত এক ধরনের দ্বৈত চরিত্র হয়ে উঠল ও, যদিও কাউকে প্রতারণা করার উদ্দেশ্য ছিল না। একদিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেল হিন্ডলে। ভাবভঙ্গি দেখে বুঝলাম দেরি হবে তার ফিরতে। হিথক্লিফও বুঝতে পারল এটা, এবং ঠিক করলো এদিন আর কোনো কাজ সে করবে না, ছুটি কাটাবে। ওর বয়স তখন 16। গায়ে গতরে বেশ বেড়ে উঠেছে এরই মধ্যে। মাথায় কুচকুচে কালো চুল, চোখে কালো আগুন। তবে একটা ব্যাপার, আজকাল চেহারায়, পোশাক আশাকে, আচার আচরে কেমন যেন জবুথবু হয়ে উঠছে ছেলেটা। কথাও বিশেষ বলে না, এমনকি ক্যাথির সাথেও না। বুঝতে পারি না সত্যি ওর বুদ্ধি কমে গেছে, না হিন্ডলের ভয়ে জড়সড় হয়ে পড়ছে, না এটা ওর ভান। তবে এটা ঠিক, ছেলেবেলায় লেখাপড়ার ফলে ওর আত্মিক যে উন্নতিটুকু হয়েছিল তা নিঃশেষ হয়ে গেছে গত বছরগুলোর কঠোর কায়িক পরিশ্রম আর অবহেলার কারণে। বৃদ্ধ মিস্টার আর্নসের স্নেহ যে অহংকার দিয়েছিল ওকে, তাও দূর হয়ে গেছে সম্পূর্ণ। এখন আরও ক্যাথরিনের কাছ থেকে কিছু শিখে নেয় না, যদিও ক্যাথির সঙ্গে ভাব ওর বজায় আছে পুরোপুরি। সেই বিকেলে আমি চুল আঁচড়ানোর সাহায্য করছিলাম ক্যাথরিনকে। ঘরে ঢুকল সে। সঙ্গে সঙ্গে কেমন যেন অপ্রস্তুত হয়ে উঠল ক্যাথি। ভাই বাড়িতে থাকবে না জেনে এডগার লিন্টনকে আসতে বলে পাঠিয়েছে ও। হিথক্লিফের আজই ছুটি কাটানোর ইচ্ছে হবে তা তো ভাবতে পারেনি। কি ব্যাপার, এত সাজগোজ? জিজ্ঞেস করল হিথক্লিফ। কেউ আসছে নাকি? না, তেমন কিছু তো শুনিনি, অস্বস্তির সঙ্গে জবাব দিল ক্যাথরিন। কিন্তু এখন তো তোমার মাঠে থাকার কথা হিথক্লিফ। আজ আর আমি কাজ করব না, বিকেলটা তোমার সাথে গল্প করে কাটাবো ভাবছি। আগুনের কাছে গিয়ে বসল হিথক্লিফ। ভুরু মুছল ক্যাথরিন। না না, তা কি করে হয়, বলল ও। জোসেফ বলে দেবে হিন্ডলেকে। পারবে না বলতে, জোসেফ অন্য জায়গায় কাজ করছে। অগত্যা সত্যি কথাটা প্রকাশ করতে হলো ক্যাথরিনকে। ইজাবেল আর এডগার লিন্টন বলেছিল আজ বিকেলে আসতে পারে। ওরা যদি আসে খামোখা ঝামেলায় পড়বে তুমি। কুটিল হয়ে উঠল হিথক্লিফের চাউনি। এলেনকে বলে দাও, ওরা এলে যেন বলে তুমি দেখা করবে না ওদের সাথে। ওইসব ছ্যাবলা বন্ধুদের জন্যে আমাকে ফিরিয়ে দেবে তা হবে না। আজকাল তুমি এত বেশি সময় দাও ওদের, আর আমার কাছে এসে একটু বসও না। রেগে উঠল ক্যাথি। কেন? আমি তোমার কাছে গিয়ে বসে থাকবো সব সময়? লাভ কি তাতে? তুমি কিছু বলো, যদি বা বলো তার বিষয়বস্তু কি? তোমার একটা কথা আমার ভালো লাগে না, বুঝলে? হিথক্লিফের চোখ দুটো যেন জ্বলে উঠল ধক করে। আগে কোনোদিন বলনি তো আমার সঙ্গ তোমার পছন্দ নয়। যে কিছু জানে না, কিছু বলে না, তার সঙ্গ কোনো সঙ্গই নয়, বলল ক্যাথি। ঝাঁ করে উঠে দাঁড়ালো হিথক্লিফ, কিন্তু অনুভূতি প্রকাশের সুযোগও পেল না। বাইরে থেকে ভেসে আসছে ঘোড়ার পায়ের শব্দ। দরজার দিকে এগোলো ও বেরিয়ে যাওয়ার জন্যে। ঠিক সেই সময় দরজায় করাঘাত করে ঘরে ঢুকলো এডগার। একজন ঢুকলো আর একজন বেরিয়ে গেল। এটুকু সময়ের মধ্যেই ক্যাথরিনের কাছে স্পষ্ট হয়ে উঠল ওর দু বন্ধুর মধ্যেকার পার্থক্য। একজন যেন ঠান্ডায় জমে যাওয়া রুক্ষ পাহাড়ি এলাকা, আরেকজন সুন্দর সবুজ উপত্যকা।
একজন মেঘ ভরা আকাশ, অন্যজন রোদ ঝলমলে দিন। হিথক্লিফের একেবারে উল্টো এডগারের কণ্ঠস্বর, অভিবাদন জানানোর ভঙ্গি, কথাবার্তা। সত্যি খুব সুন্দর করে কথা বলতে পারে এডগার। বেশি আগে এসে পড়িনি নিশ্চয়ই? আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল এডগার। আমি মুখ ঘুরিয়ে নিয়ে ঘর গোছাতে শুরু করলাম। জবাব দিল ক্যাথরিন, না। নেলি, তুমি কি করছো এখানে? সন্দেহ নেই আমি বেরিয়ে যাই তাই চাইছ, কিন্তু মিস্টার আর্নস কড়াকড়িভাবে বলে রেখেছে এডগার একা ক্যাথির সাথে দেখা করতে এলে আমি যেন ওদের সাথে থাকি। তাই বললাম, আমার কাজ। আমার পেছনে এসে দাঁড়ালো ক্যাথরিন। ক্রুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বলল, নেলি, তুমি যাও। বাড়িতে অতিথি এলে চাকর বাকররা তাদের সামনে ঘর গোছাতে শুরু করে না। মনিব আমাকে বলেছেন করতে। বললাম আমি, আমার মনে হয় মিস্টার এডগার কিছু মনে করবেন না আমি কাজ করলে। আমি বলছি তোমাকে বেরিয়ে যেতে। দুঃখিত মিস ক্যাথি, মনিবের নির্দেশ পালন করতে হবে আমাকে। এরপর ক্যাথি যা করলো তা আমি ভাবতেই পারিনি। এডগারের চোখ এড়িয়ে ভয়ানক জোরে এক চিমটি কাটলো আমার বাহুতে। আগেই বলেছি এখন আর আমি তত পছন্দ করি না ওকে, তার উপর আমাকে ব্যথা দিয়েছে। তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠলাম আমি, উহ মিস, এ কোন ধরনের ব্যবহার? আমাকে চিমটি কাটার কোনো অধিকার নেই তোমার। মিথ্যেবাদী, আমি তোমাকে ছুঁইও নি। চেঁচালো ক্যাথি। মুখ লাল হয়ে উঠেছে ওর রাগে অপমানে। তাহলে এটা কি? বাহুতে লাল দাগটা দেখিয়ে জানতে চাইলাম আমি। প্রচন্ড ক্রোধে মাটিতে পা ঠুকে ঠাস করে আমার গালে একটা চড় কষিয়ে দিল ক্যাথরিন। জ্বলে উঠল গালটা, চোখ দিয়ে জল বেরিয়ে এলো আমার। এডগার একেবারে হতভম্ব ক্যাথরিনের আচরণে। ক্যাথরিন, কি করছো ক্যাথরিন? অস্ফুটে উচ্চারণ করল সে। ক্যাথরিন কান দিল না ওর কথায়। সারা শরীর কাঁপছে ও থরথর করে। বেরিয়ে যাও এলেন। দরজার দিকে হাত তুলে তীব্র হিস হিসে কণ্ঠে নির্দেশ দিল। ছোট্ট হেয়ারটান বসেছিল মেঝেতে। আমার চোখে জল দেখে কেঁদে উঠল ভ্যা করে। ঝাঁপিয়ে পড়ে ওকে দুহাতে ধরে ঝাঁকাতে লাগলো ক্যাথি। ভয়ে ব্যথায় লাল হয়ে উঠল হেয়ারটানের ছোট্ট মুখটা। এডগার ছুটে গিয়ে থামানোর চেষ্টা করলো ক্যাথরিনকে। এতে মেয়েটা সব রাগ গিয়ে পড়ল এডগারের ওপর। ওর কান ধরে মুচড়ে দিল, মাথাটা ধরে ঝাঁকাতে লাগলো ভয়ানক আক্রোশে। হতবুদ্ধি হয়ে পিছিয়ে গেল এডগার কয়েক পা। আমি আর থাকলাম না ওখানে। হেয়ারটানকে কোলে করে চলে এলাম রান্নাঘরে। দরজাটা খোলাই রেখে এলাম, কারণ এরপর ওরা কি করে দেখতে হবে আমাকে। এডগার ওর হ্যাটটা তুলে নিয়ে এগোলো সামনে দরজার দিকে। কোথায় যাচ্ছ তুমি? চেঁচিয়ে উঠে ক্যাথি ছুটল ওর পথ জুড়ে দাঁড়ানোর জন্যে। ওকে না ছুঁয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো এডগার। যাবে না তুমি? আবার চেঁচালো ক্যাথি। যাবই আমি, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল এডগার। যে ব্যবহার তুমি করেছো তারপরে আমি থাকবো? চুপ ক্যাথরিন, তুমি মিথ্যে কথা বলছো, একেবারে অকারণে বলে চলল এডগার। তোমার জন্যে লজ্জা হচ্ছে আমার, আর কখনো আমি আসবো না এখানে। না, চিৎকার করলো ক্যাথরিন। না এডগার, অকারণে আমি কিছু করিনি। ঠিক আছে, যাও, তোমার ইচ্ছে হলে চলে যাও। এখন আমি কাঁদবো, কেঁদে কেঁদে শেষ করে ফেলবো নিজেকে। হাঁটু গেড়ে বসে ফোঁপাতে শুরু করলো ও। এডগার বেরিয়ে গেল। উঠানে নেমে একটু ইতস্তত করলো, তারপর ঘাড় ফিরিয়ে তাকালো। পারবে না ভাবলাম আমি। আমার ধারণাই ঠিক হলো। এডগার ঘাড় ফিরিয়ে তাকিয়ে রইল এক মুহূর্ত, তারপর দ্রুত ঘরে ফিরে এসে বন্ধ করে দিল দরজা। ঘণ্টাখানেক পরে আমি যখন সে ঘরে ঢুকলাম মিস্টার হিন্ডলের বদ্ধ মাতাল হয়ে ফিরে আসার কথা জানানোর জন্যে, দেখলাম ঝগড়াটা ওদের আরও কাছাকাছি করেছে। হিন্ডলে ফিরে এসেছে এই খবরটা মুহূর্তের মধ্যে এডগার লিন্টনকে নিয়ে গেল তার ঘোড়ার কাছে, আর ক্যাথিকে তার ঘরে। আমি ঢুকলাম রান্নাঘরে ছোট্ট হেয়ারটানকে লুকিয়ে রাখার জন্যে। এরপর গিয়ে মনিবের বন্দুকের থেকে গুলি বের করে নিতে হবে। মাতাল অবস্থায় বন্দুক নিয়ে খেলতে খুব পছন্দ করে হিন্ডলে। আমি গুলি বের করে রাখতে ভুলে গেলে একদিনও নির্ঘাত কাউকে না কাউকে খুন করে বসবে ওটা দিয়ে। কিন্তু তো সময় পেলাম না আমি। হেয়ারটানকে ঢুকিয়ে রাখার জন্যে কাবারটার পাল্লা খুলেছি সবে,
এই সময় জড়িত কণ্ঠে কসম কাটতে কাটতে রান্নাঘরে ঢুকলো হিন্ডলে আর্নস। সারা দুনিয়ার বিরুদ্ধে তীব্র এক বিষোদ্গার করে এগিয়ে এলো সে। হ্যাঁচকা টানে কাবার্ডের সামনে থেকে সরিয়ে আনলো আমাকে। চিৎকার করলো, আজ পেয়েছি তোকে। আমার বাচ্চাকে খুন করতে চাস তুই না? এখন আমি বুঝতে পারছি কেন সবসময় আমার কাছ থেকে লুকিয়ে রাখিস ওকে। আমি ভয়ে কাঁপতে লাগলাম একপাশে দাঁড়িয়ে। হেয়ারটন বাপকে দেখলে সাধারণত যা করে কান্না জুড়েছে তারস্বরে। আমাকে আর কিছু বলল না হিন্ডলে। হ্যাঁচকা টানে কোলে তুলে নিল ছেলেকে। ছোড়াকে পেটানো দরকার, জড়িত স্বরে চেঁচালো সে। আমাকে দেখে আদর করে জড়িয়ে ধরে না, চিৎকার শুরু করে দেয় যেন আমি দানব। এলেন, চুল ছেঁটে দিলে সুন্দর দেখাবে না বদমাসটাকে? দাও কাঁচি দাও, ওর মাথা মুড়িয়ে দেব আজ। লোম কেটে দিলে কুত্তা হিংস্র হয়, হেয়ার টানো হবে। হিংস্র জন্তু আমার পছন্দ। দাও কাঁচি দাও, কানেরও দরকার নেই ওর। কি বলো, ওগুলোও ছেঁটে দেব? এই চুপ, বদমাসের বাচ্চা, চুপ। চুমু খা আমাকে। কি খাবি না? হেয়ার টান। আজ যদি আমাকে তুই চুমু না খাস তোর মাথা আমি আস্ত রাখবো না। বেচারি হেয়ার টান সমানে হাত পা ছুঁড়ছে আর গলা ফাটিয়ে চেঁচাচ্ছে বাপের কোলে বন্দি হয়ে। ওকে ওভাবেই ধরে ওপর তলায় উঠল হিন্ডলে এবং ফেলে দেওয়ার ভঙ্গিতে রেলিংয়ের ওপর তুলল। এবার আরও জোরে চেঁচাতে এবং হাত পা ছুটতে শুরু করলো বাচ্চাটা। আমি চিৎকার করে ছুটে গেলাম ওকে বাঁচানোর জন্যে। ফেলে যদি নাও দেয় পশুটা ভয় পাইয়ে মেরে ফেলবে ওকে। আমি যখন পৌঁছলাম ওদের কাছে, হিন্ডলে রেলিংয়ের ওপর দিয়ে ঝুঁকলো নিচে কিছু একটা শব্দ পেয়ে। হিথক্লিফের পায়ের আওয়াজ চিনতে পারলাম আমি। কে? হেঁকিয়ে উঠল হিন্ডলে। ঠিক এই সময় আচমকা একবার ভয়ানক জোরে হাত পা ছুড়ল হেয়ারটান। হিন্ডলে যথেষ্ট সতর্ক ছিল না সে মুহূর্তে। ওর হাত ফসকে পড়ে গেল ছেলেটা। কি ঘটেছে যখন আমি বুঝতে পেরেছি এবং চেঁচিয়ে উঠেছি তীক্ষ্ণ স্বরে, ততক্ষণে ছোট্ট শিশুটি নিরাপদে আশ্রয় পেয়েছে হিথক্লিফের কোলে। ঠিক ওই মুহূর্তে সিঁড়ির নিচে এসে দাঁড়িয়েছিল সে। বাচ্চাটা ওপর থেকে পড়তেই দু হাত বাড়িয়ে ধরে নিয়েছে। ওকে মাটিতে দাঁড় করিয়ে দিয়ে ওপর দিকে তাকালো হিথক্লিফ। কে এমন মারাত্মক দুর্ঘটনা ঘটাতে চলেছিল দেখার জন্যে। দুধ দাঁড় করে আমি নেমে এসে বুকে তুলে নিলাম হেয়ারটানকে। হিন্ডলেও নেমে এলো আস্তে আস্তে। ফ্যাকাশে হয়ে গেছে মুখ, নেশাও কেটে গেছে। দোষটা তোমার এলেন, বলল সে। আমার চোখের আড়ালে রাখা উচিত ছিল বাচ্চাটাকে। ব্যথা পেয়েছে কোথাও? ব্যথা পেয়েছে? রাগে চেঁচিয়ে উঠলাম আমি। মরেনি এই বেশি। ওহ, আমি ভেবে পাই না কি করে আপনি নিজের ছেলের সাথে এমন ব্যবহার করেন। বুনো জন্তুর চেয়েও অধম আপনি। আপনি আর কখনো ওকে ছোঁবেন না। ও আপনাকে পছন্দ করে না, আপনাকে সহ্য করতে পারে না, এটাই সত্যি। একদিন কি সুখের ছিল এই সংসার, আর আজ কি চমৎকার অবস্থায় তাকে টেনে নামিয়েছেন আপনি। হাসল হিন্ডলে। আগে সেই রুক্ষতা ফিরে এসেছে ওর চেহারায়। অবস্থা আরো চমৎকার হবে নেলি, বলল সে। এখন বদমাসটাকে নিয়ে দূর হয়ে যা আমার সামনে থেকে। আর হিথক্লিফ, তুইও বেরিয়ে যা। আমার চোখ কান দুটোরই আড়ালে চলে যা। একটা ভালো কাজ করে ফেলেছিস তুই আজ। আজ তোকে খুন করার চেষ্টা করব না। কাবার থেকে একটা ব্র্যান্ডির বোতল আর গ্লাস বের করে নিয়ে এগোলো হিন্ডলে পার্লারের দিকে। আমি ছুটে গিয়ে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করলাম তার হাত থেকে। না, আর খাবেন না মিস্টার হিন্ডলে, বললাম আমি। আপনার নিজের কথা না হয় নাই ভাবলেন, আপনার ছেলেটার কথা অন্তত ভাবুন। ওর জন্যে ভাবার অনেক লোক আছে, বলে ঝটকা মেরে আমার হাত থেকে গ্লাসটা ছাড়িয়ে নিয়ে ঢুকে গেল সে পার্লারে। দড়াম করে লাথি মেরে আটকে দিল দরজা। এত মদ গেলে তবে শালা মরে না, বীর বীর করলো হিথক্লিফ। রান্নাঘরে গিয়ে বসলাম আমি। ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলাম হেয়ারটানকে। বাচ্চাটাকে হাঁটুর ওপরে শুইয়ে দোল দিচ্ছি আর গুনগুন করে গান গাইছি ঘুম পাড়ানোর জন্যে। মিস ক্যাথি এসে গলা বাড়ালো দরজা দিয়ে। এতক্ষণ ও ওর ঘর থেকে শুনছিল সব। ঝামেলা মিটে যেতেই নেমে এসেছে। নেলি, তুমি একা আছো? জিজ্ঞেস করলো সে। হ্যাঁ মিস, জবাব দিলাম আমি। তখনও পর্যন্ত তাই আমার ধারণা ছিল আমি একা আছি। হিথক্লিফ চলে গেছে গোলাবাড়িতে।
সোফার কাছ পর্যন্ত যেতে দেখেছি ওকে, কিন্তু তারপর যে সোফার আড়ালে বেঞ্চটায় শুয়ে পড়েছে টের পাইনি হেয়ারটানকে নিয়ে ব্যস্ত থাকায়। পেয়েছিলাম পরে। ঢুকলো মিস ক্যাথি। একটু বিচলিত দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে ওকে। আগুনের সামনে একটা চেয়ারে বসে মুখ খুলল কথা বলার জন্যে, কিন্তু ওর একটু আগের দুর্ব্যবহার আমি ভুলিনি, তাই ওকে পাত্তা না দিয়ে আবার গান শুরু করলাম। হিথক্লিফ কই? জিজ্ঞেস করলো ক্যাথি। বোধহয় আস্তা বলে। গান থামিয়ে জবাব দিলাম আমি। চুপ ক্যাথি কিছুক্ষণ পর বলল, আমার ভীষণ মন খারাপ লাগছে নেলি। খুবই দুঃখের কথা। বাঁকা করে আমি বললাম, তোমাকে খুশি করার সাধ্য কারো আছে বলে তো মনে হয় না। এত বন্ধু তোমার, কোনো দুশ্চিন্তা নেই, তারপরও তোমার মন খারাপ লাগে। আমার পাশে এসে হাঁটু গেড়ে বসলো ক্যাথি। মুখ তুলে তাকালো আমার দিকে। ওর সেই চাউনিতে, যে চাউনি ওর ওপর আমার সব রাগ জল করে দেয়। নীলি, একটা কথা বলবো তোমাকে। বলো। কথাটা গোপন রাখবে? গোপন কথা? একটু নরম হয়ে আমি বললাম, কি দরকার তাহলে আমাকে বলার? দরকার আছে, আমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কাউকে না বলা পর্যন্ত স্বস্তি পাবো না। তাহলে বলো। আজ এডগার লিন্টন আমার কাছে বিয়ে প্রস্তাব করেছে। ওকে একটা জবাব দিয়েছি আমি। হ্যাঁ না না বলবো তোমাকে, কিন্তু আগে তুমি বলো জবাবটা কি হওয়া উচিত। আমি কি করে জানবো মিস ক্যাথরিন? বিকেলে তুমি যে ব্যবহার করেছো ওর সাথে, তাতে না বলেছো এটা ধরে নেওয়াই সঙ্গত না? ও নিশ্চয়ই রামবুদ্ধু, নইলে ওই ঘটনার পরও প্রস্তাব করে। ঝট করে উঠে দাঁড়ালো ক্যাথি। এভাবে কথা বললে আর কিছু বলবো না তোমাকে নেলি, বলল ও। আমি চুপ করে রইলাম। ও আস্তে আস্তে আবার বসলো আমার পাশে। বলল, আমি হ্যাঁ বলেছি নেলি, এখন বলো ভুল করেছি কি না। হ্যাঁ বলেছ? তাহলে আর এ নিয়ে আলোচনা করার কি অর্থ? তুমি কথা দিয়েছ, এখন তো আর কথা ফেরাতে পারবে না। যাই হোক, তুমি বলো কাজটা আমার উচিত হয়েছে কিনা, প্লিজ নেলি। বলতে হলে অনেকগুলো ব্যাপার হিসেবে আনতে হবে। জবাব দিলাম আমি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি এডগারকে ভালোবাসো কিনা। মানে? নিশ্চয়ই বাসি। কেন মিস ক্যাথি? ভালোবাসি কেন? অনেক কারণ আছে। কি সেই অনেক কারণ বলো? কারণ ও সুদর্শন, ওর সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। ও তরুণ, হাসি খুশি। খারাপ? আমি শুধু বলতে পারলাম। তাছাড়া ও আমাকে ভালোবাসে, ও ধনী। ওকে বিয়ে করলে তল্লাটে সবচেয়ে প্রভাবশালী মহিলা হতে পারবো আমি। ওকে স্বামী হিসেবে পেলে আমি গর্ববোধ করব। আরও খারাপ? আমি বললাম, মিস্টার এডগারকে তুমি ভালোবাসো কারণ ও সুদর্শন, তরুণ, হাসি খুশি আর ধনী, আর তোমাকে ভালোবাসে। কিন্তু ও সারা জীবন সুদর্শন থাকবে না, তরুণও থাকবে না, ধনীও যে থাকবে তা জোর দিয়ে বলা যায় না। এখন তো আছে, সেটাই যথেষ্ট আমার জন্য। আমি বর্তমান নিয়েই ভাবি শুধু। ভবিষ্যতে কি হবে না হবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এখন বলো তোমার কি মত? আমার মতের কোনো প্রয়োজন কি আছে? শুধুই যদি বর্তমান নিয়ে ভাবো, তাহলে বিয়ে করে ফেলো মিস্টার লিন্টনকে। তোমার অনুমতি চাইছি না আমি, ওকে আমি বিয়ে করব। আমি জানতে চাইছি তোমার কি মনে হয় সেটা ঠিক হবে? বিয়েটা যদি শুধু বর্তমানের ব্যাপারে হয় তাহলে না হবে কেন? তোমার মন খারাপের কারণটা বুঝতে পারলাম না। এডগারকে বিয়ে করলে তোমার ভাই খুশি হবে। বুড়ো মিস্টার মিসেস লিন্টন আমার মনে হয় না আপত্তি করবেন। তুমি এই অগোছালো অসুন্দর বাড়ি ছেড়ে সুন্দর বাড়িতে যাবে। সবচেয়ে বড় কথা, এডগারকে তুমি ভালোবাসো, এডগারও তোমাকে ভালোবাসে। সব কিছুই তো সহজ এবং স্বাভাবিক মনে হচ্ছে। তাহলে ব্যাপারটা কি? মন খারাপ লাগছে কেন? এখানে এবং এখানে। এক হাতে কপাল এবং অন্য হাতে বুক স্পর্শ করে বলল ক্যাথরিন, যেখানে মন থাকে, মন দিয়ে হৃদয় দিয়ে বুঝতে পারছি আমি ভুল করছি। কিছুই বুঝলাম না তোমার কথা। এটাই আমার গোপন কথা নেলি, প্লিজ হেসো না। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। গম্ভীর হয়ে উঠল ক্যাথরিনের চেহারা। জিজ্ঞেস করল, নেলি, কখনো তুমি অদ্ভুত স্বপ্ন দেখেছ? হ্যাঁ, মাঝে মাঝেই তো দেখি। আমিও একবার দেখেছিলাম আমি স্বর্গে চলে গেছি, কিন্তু কিছুতেই নিজের বাড়ির মতো লাগছিল না জায়গাটাকে।
দুঃখে কেঁদে ফেললাম আমি। তখন দেবদূতেরা রেগে গিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল ওয়েদারিং হাইটসের ওপর। আনন্দে জেগে উঠলাম আমি। এই স্বপ্নের মতোই আমার গোপন কথা। আমার স্বর্গে থাকার যতটুকু অধিকার আছে তার চেয়ে এক বিন্দুও বেশি অধিকার নেই এডগার লিন্টনকে বিয়ে করার। হিনলে যদি হিথক্লিফের সঙ্গে এমন খারাপ ব্যবহার না করত, ওকে অত নিচে নামিয়ে না দিত, আমি হয়তো ভাবতামও না ও কথা। কিন্তু এখনকার অবস্থায় হিথক্লিফকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। বেচারা কোনোদিন জানতেও পারবে না ওকে কতখানি ভালোবাসি আমি। ও সুন্দর না অসুন্দর এটা কোনো ব্যাপার নয় ক্ষেত্রে। আমার কাছে আমি নিজে যতটা ও তার চেয়ে বেশি। একই ছাঁচে ঢালা আমাদের মন। লিন্টনের মনের সাথে পার্থক্য চাঁদের আলোর সাথে বিদ্যুৎ চমকের পার্থক্যের মতো, হিমের সাথে আগুনের পার্থক্যের মতো। ক্যাথি এ পর্যন্ত বলার আগেই আমি উপলব্ধি করলাম হিথক্লিফ এতক্ষণ ঘরেই ছিল। চোখের কোণ দিয়ে অস্পষ্ট একটা নড়াচড়া দেখে ঘাড় ফেরালাম আমি। দেখলাম সোফার পেছনের বেঞ্চটা থেকে উঠে নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে ও। ক্যাথরিন ওকে বিয়ে করতে পারবে না এটুকু শোনার পর আর অপেক্ষা করেনি ও। ক্যাথরিন মাটিতে বসে আছে, খেয়াল করলো না বেরিয়ে যাওয়া। নেলি, বুঝতে পারছো না, আমি আর হিথক্লিফ যদি বিয়ে করি সে পথের ভিখিরি হয়ে যাব আমরা। কিন্তু যদি এডগারকে বিয়ে করি আমি হিথক্লিফকে সাহায্য করতে পারবো। ওর অবস্থা যাতে উন্নতি হয় সে চেষ্টা করতে পারবো। হিনলে থাবা থেকে বের করে নিয়ে যেতে পারবো ওকে। তোমার স্বামীর টাকায় যত সহজ ভাবছো তত সহজ হবে না কাজটা মিস ক্যাথরিন। আমার মনে হয় এডগার লিন্টনকে বিয়ে করার পক্ষে এটা তোমার সবচেয়ে খারাপ যুক্তি। না নেলি, জবাব দিল, এটাই সবচেয়ে ভালো। হিথক্লিফকে নিয়ে এত ভাবি আমি। এডগারের জন্য আমার ভালোবাসা গাছের পাতার মতো, সময় তার রং বদলে দেবে। কিন্তু হিথক্লিফের জন্য যে ভালোবাসা তা গোড়া চিরস্থায়ী মাটির মতো। দেখে সামান্যই ভালো লাগে, কিন্তু প্রয়োজনের দিক থেকে এর চেয়ে বড় কিছু নেই। নেলি, হিথক্লিফ সবসময় আমার মন জুড়ে আছে, আমার আনন্দের উৎস হয়ে নয়, অস্তিত্বের অংশ হয়ে। থেমে আমার স্কার্টের ভাঁজে মুখ লুকালো ক্যাথি। আমি ওকে ঠেলে সরিয়ে দিলাম। রেগে গেছি ওর ওপর। তোমার এসব প্রলাপ আমি কিছুই বুঝতে পারছি না মিস, বললাম। তবে এটুকু বুঝতে পারছি বিয়ের উদ্দেশ্য কর্তব্য সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই তোমার। আর কোনো গোপন কথা আমাকে বলো না, আমি ওগুলো গোপন রাখার প্রতিশ্রুতি দিতে পারবো না। এইমাত্র যেটা বললাম সেটা রাখবে তো? বলতে পারি না। ঠিক এই সময় জোসেফ এলো। আমরা চুপ করে গেলাম। হেয়ারটনকে ক্যাথির কাছে দিয়ে আমি রাতের খাবার আয়োজনে লাগলাম। হিথক্লিফ কই? টেবিলে খাবার সাজানো হয়ে গেলে জিজ্ঞেস করলো জোসেফ। গোলাঘরে মনে হয়, আমি বললাম। বসো, ডেকে আনছি। বাইরে গিয়ে ডাকলাম আমি, কোনো সাড়া পেলাম না। প্রথমে গোলাঘরে, তারপরে আস্তাবলে ঢুকে দেখলাম নেই। ফিরে এসে ফিসফিস করে ক্যাথরিনকে বললাম আসল ব্যাপারটা। হিথক্লিফ ঘরেই ছিল এবং ওর কথার অনেকটাই শুনেছে। শুনে লাফ দিয়ে উঠে দাঁড়ালো ক্যাথি। দুশ্চিন্তার ছাপ পড়ল মুখে। ঝড়ের মতো বেরিয়ে গেল ঘর থেকে হিথক্লিফের খোঁজে। অনেকক্ষণ হয়ে গেল, ফিরে এলো না ক্যাথরিন। অবশেষে জোসেফ পরামর্শ দিল আর দেরি না করে খেয়ে নেওয়ার। খাওয়া শুরু করার আগে নিয়ম মতো প্রার্থনা করতে লাগলো ও। এই সময় যেমন গিয়েছিল তেমনি ঝড়ের মতো ঢুকলো ক্যাথি। জোসেফকে নির্দেশ দিল যেন এক্ষুনি রাস্তায় গিয়ে খোঁজ করে হিথক্লিফের। যেখানেই থাক ওকে ধরে আনতে হবে। ওর সাথে কথা বলতে হবে আমাকে, বলল ক্যাথরিন। আজ রাতেই বলতে হবে। গেট খোলা দেখলাম, নিশ্চয়ই ও বেরিয়ে গেছে। দূরে কোথাও গিয়ে বসে আছে মনে হয়। চেঁচিয়ে ডাকলাম, সাড়া দিল না। জোসেফ প্রথমে একটু গাঁইগুঁই করলেও শেষ পর্যন্ত হ্যাট চাপালো মাথায়। বীর বীর করে নারী জাতির ওপর বিষোদ্গার করতে করতে বেরিয়ে গেল সে। ক্যাথরিন অস্থিরভাবে পায়চারি করতে লাগলো ঘরের এ মাথা ও মাথা। একটু পরপরই দরজার কাছে গিয়ে তাকাতে লাগলো বাইরে। বারবার বলতে লাগলো এক কথা। কোথায় গেল, কোথায় যেতে পারে? কি বলেছি আমি নেলি? ওকে ব্যথা দেওয়ার মতো কি আমি বলেছি? ওহ, ফিরে আসুক, ফিরে আসুক ও। আমি ব্যাপারটাকে প্রথমে তত গুরুত্ব না দিলেও জোসেফ যখন
একা ফিরে এলো তখন উদ্বিগ্ন না হয়ে পারলাম না। পেয়েছো ওকে? এই গর্ধব, চিৎকার করলো ক্যাথরিন। যেমন বলেছি সেভাবে খুঁজেছ সব জায়গায়? হ্যাঁ, জবাব দিল জোসেফ। দরজা খুলে রেখে গেছে বদমাসটা। তোমার ঘোড়া বাগানে ঢুকে সব ফুল নষ্ট করে ফেলেছে। ছোঁড়াকে পেয়েনি, এমন শিক্ষাই দেব। ভীষণ মেঘ জমেছে আকাশে, ঝড় বাদল হবে মনে হচ্ছে। আমি বাইরে গিয়ে তাকালাম আকাশের দিকে। ঠিকই বলেছে জোসেফ, ঝড় বৃষ্টি আসছে। ভাবলাম বৃষ্টি শুরু হলেই এসে পড়বে হিথক্লিফ। বৃষ্টি এলো, কিন্তু হিথক্লিফ এলো না। অস্থিরতার চরমে পৌঁছে গেল ক্যাথরিন। এখন আর ঘরের ভেতর পায়চারি করছে না। বৃষ্টিতে ভিজে ভিজে একবার ফটকের কাছে যাচ্ছে, আবার ফিরে আসছে ঘরের দরজায়। আমি বারবার বারণ করলাম বৃষ্টিতে ভিজতে, ও কানেই তুলল না আমার কথা। শেষ পর্যন্ত ফটক পেরিয়ে রাস্তায় নেমে গেল ক্যাথরিন। ওখানেই দাঁড়িয়ে রইল বৃষ্টির ভেতর। একটু পরপর কান্না ভাঙা কণ্ঠে ডাকতে লাগলো হিথক্লিফের নাম ধরে। মাঝরাতে শুরু হলো ঝড়, প্রচণ্ড ঝড়, সেই সাথে বজ্রপাত। তখনও জোসেফ আর আমি বসে আছি রান্নাঘরে। ঝড়ের ঝাপটায় দালানের এক কোণের একটা গাছ ভেঙে পড়ল ছাদের ওপর। এতে পূব দিকে চিমনিটার একটা অংশ গুঁড়িয়ে গেল। টুকরো পাথর আর চিমনির গায়ের ভূষা ঝরে পড়ল রান্নাঘরের আগুনে। জোসেফ হাঁটু গেড়ে বসে হাত জোর করে প্রার্থনা করতে লাগলো ঈশ্বরের উদ্দেশ্যে। 20 মিনিটের মধ্যে ঝড় থেমে গেল, ক্যাথি ছাড়া সবাইকে অক্ষত রেখে। আমাদের নিষেধ উপেক্ষা করে ঝড়ের পুরোটা সময়ও বাইরে কাটিয়েছে। বাতাস থেমে যাওয়ার একটু পরে এসে ঢুকলো রান্নাঘরে। ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে গা, মাথা, চুল। ওভাবেইও বসে পড়লো আগুনের কাছে একটা সোফায়। ঠান্ডা না লাগিয়ে তুমি ছাড়বে না? ঝাঁঝের সাথে আমি জানতে চাইলাম। রাত এখন 12:30। বেয়াক্কালের জন্য আর অপেক্ষা করা কোনো অর্থ আছে? ও নিশ্চয় গিমারটনে গিয়ে বসে আছে। আমার মনে হয় না গিমারটন পর্যন্ত পৌঁছতে পেরেছে, বলল জোসেফ। নির্ঘাত পাঁক ভর্তি কোনো গর্তে পড়ে মরেছে বদমাসটা। ক্যাথরিনকে ওঠানোর এবং গা থেকে ভেজা কাপড় চোপড় খুলে নেওয়ার চেষ্টা করলাম আমি। ও বাধা দিতে লাগলো। শেষে বিরক্ত হয়ে আমি ঘুমন্ত হেয়ারটনকে তুলে নিয়ে চলে গেলাম আমার ঘরে। সকালে নিচে নেমে দেখি তখনও ক্যাথরিন বসে আছে সেই সোফায়। দরজা খোলা, হিনলে নেমে এসেছে, আগুনের সামনে দাঁড়িয়ে আছে সে। ক্যাথরিনের মতোই বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। আমি ঢুকে শুনলাম হিনলে বলছে, এই ক্যাথি, হয়েছে কি তোর? ভেজা কুকুরের মতো দেখাচ্ছে, মুখ ফ্যাকাশে, ব্যাপার কি? ভিজেছি রাতে, বলল ক্যাথি। শীত লাগছে, আর কিছু না। ও, কাল রাতে যা করেছে। আমি বললাম, চুপচুপে হয়ে ভিজেছে বৃষ্টিতে। ঝড়ের সময়টাতেও বাইরে ছিল, তারপর থেকে বসে আছে ওখানে। বিস্মিত চোখে বোনের দিকে তাকালো হিনলে। সারা রাত বসে আছিস কেন? ঝড় বাদলে ভয় নেই নিশ্চয়ই? ক্যাথি আর আমি তাকালাম একে অপরের দিকে। যতক্ষণ পারা যায় হিথক্লিফের অনুপস্থিতির কথা গোপন রাখতে চাই আমরা দুজনেই। তাই আমি বললাম, জানি না। আর ক্যাথি বলল না কিছু। জানালা খুলে দিলাম আমি। ঘর ভরে গেল ভোরের তাজা শীতল বাতাসে। ক্যাথরিন কেঁপে উঠে বলল, আমার শীত লাগছে এলেন, জানলাটা বন্ধ করে দাও। সত্যি? দাঁতে দাঁতে ঠক ঠক করছে ওর। আগুনে যতটা সম্ভব কাছে এগিয়ে বসলো। হিঁদলে ওর একটা হাত তুলে নিল। আরে, গায়ে তো জ্বর, উদ্বিগ্ন স্বরে বলল সে। এজন্যই বোধহয় শনি রাতে। কেন ক্যাথি, কেন ভিজেছিস বৃষ্টিতে? আর কেন, বিড়বিড় করল জোসেফ। হিথক্লিফের পেছনে ছুটছিল। একবার ভাবুন কি সাংঘাতিক কথা। রাত 12টার সময় ছোঁড়ার পেছন পেছন ঘুরছে আপনার বোন। চুপ করো ইতর, চেঁচিয়ে উঠল ক্যাথরিন। ক্যাথি, বলল হিনলে, সত্যি করে বল, কাল রাতে হিথক্লিফের সঙ্গে ছিলি তুই? ভয়ের কিছু নেই, সত্যি কথা বল। আজ ওকে কিছু বলবো না আমি। কাল মস্ত এক উপকার করেছ আমার। কাল রাতে আমি দেখিও নি হিথক্লিফকে, কান্নায় ভেঙে পড়ে বলল ক্যাথরিন। তুমি যদি ওকে তাড়িয়ে দাও আমি ওর সাথেই যাব, কিন্তু সে সুযোগ তুমি আর বোধহয় পাবে না। ও চলে গেছে চিরদিনের জন্যে। কুৎসিত এক গালাগাল দিয়ে হিনলে তক্ষুনি ক্যাথরিনকে পাঠিয়ে দিল ওর ঘরে। আমি গেলাম পিছন পিছন।
ঘরে গিয়ে যা করলো ক্যাথি কোনোদিনই তা আমি ভুলব না। এই ফোঁপায়, এই চেঁচায়, এই আবোল তাবোল বকে, সঙ্গে থরথর কাঁপুনি। আমার মনে হলো বোধহয় পাগল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নিচে এসে ডাক্তার ডাকতে পাঠিয়ে দিলাম জোসেফকে। ডাক্তার কেনেথ ক্যাথির দিকে এক পলক তাকিয়েই বললেন, ভয়ানক অসুস্থ। আমি গায়ে হাত দিয়ে দেখলাম প্রচণ্ড জ্বর। ডাক্তার ওকে ওষুধ খাইয়ে আমাকে বললেন পথ্য কী কী দিতে হবে। ওর ব্যাপারে খুবই সাবধান থাকতে বললেন আমাকে। সবসময় যেন চোখে চোখে রাখি, নইলে কখন দোতলা থেকে লাফিয়ে পড়বে ঠিক নেই। অনেকগুলো সপ্তাহ অসুস্থ রইল ক্যাথরিন। এই সময়টায় কি করে যে সব সামলালাম আমি নিজেই জানি না। হেয়ারটনের দেখাশোনা, ক্যাথির সেবা শুশ্রূষা, ওকে চোখে চোখে রাখা, তারপর বাড়ির রান্না বান্না এবং অন্যান্য কাজ। আমি জেরবার হয়ে গেলাম একেবারে। বৃদ্ধা মিসেস লিন্টন সপ্তাহে কয়েকবার করে আসতেন ওকে দেখতে। ক্যাথরিন একটু ভালো হওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচলাম। ওকে থ্রাসক্রস গ্রাঞ্জে নিয়ে গেলেন মিসেস লিন্টন। এই সহৃদয়তার খেসারত দিতে হলো তাকে শিগগিরই। ক্যাথি পুরোপুরি সুস্থ হতে না হতেই অসুখে পড়লেন তিনি এবং তাঁর স্বামী, এবং মাত্র কয়েকদিনের ব্যবধানেই মারা গেলেন দুজনেই। আগের চেয়ে অনেক উদ্দাম উচ্ছল হয়ে আর বদমেজাজ নিয়ে বাড়ি ফিরল ক্যাথরিন। এখন হিন্ডলে ওর কোনো কাজেই বাধা দেয় না, কারণ ডাক্তার বলেছেন নিজের মতে চলতে না দিলে আবার ও অসুস্থ হয়ে পড়তে পারে। তাছাড়া হিথক্লিফ সে রাতে সেই যে গেছে আর ফেরেনি। পথের ছেলেটার সঙ্গে বোনের কোনো রকম সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা দূর হয়ে যাওয়ায় ওর দিকে আর চোখ রাখার প্রয়োজন বোধ করে না হিন্ডলে। এখনও সর্বান্তকরণে আশা করে এডগার লিন্টনকে বিয়ে করে ক্যাথি পরিবারের মর্যাদা বাড়াবে। সুতরাং বাড়ির আর সবাই বাঁচল কি মরল তাতে কিছু এসে যায় না। ফিরে আসার পর থেকে ক্যাথি একান্ত প্রয়োজন না হলে কথা বলে না আমার সাথে। যখন বলে চাকর ধরে নিয়েই বলে, এবং সে কথাগুলো আদেশ ছাড়া আর কিছুই নয়। সবচেয়ে আশ্চর্য যেটা, এখন হিথক্লিফের কথাও ভুলেও মুখে আনে না। দিন কেটে যেতে লাগলো। এডগার লিন্টনের অন্ধ প্রেম অক্ষুণ্ণ রইল ক্যাথরিনের প্রতি। অবশেষে বাবার মৃত্যুর 3 বছর পর ক্যাথিকে বিয়ে করল সে। গিমারটনের গির্জায় বিয়েটা যেদিন হলো সেদিন এডগারের মনে হলো ওর চেয়ে সুখী আর কেউ নেই পৃথিবীতে। আমার মোটেই ইচ্ছা ছিল না, তবু ওয়াদারিং হাইটস ছেড়ে যেতে হলো আমাকে নববধূর সাথে তার শ্বশুর বাড়িতে। হেয়ারটনের বয়স তখনও 5 পেরোয়নি। তাছাড়া আমি তখন মাত্র লেখাপড়া শেখাতে শুরু করেছি ওকে। এই অবস্থায় আমাদের আলাদা হতে হলো। ওর কষ্ট হবে, লেখাপড়া শেখা হবে না, এই অজুহাতে আমি যেতে অস্বীকার করেছিলাম। কিন্তু ক্যাথরিন তখন যা চায় তাই পায়। ব্যক্তিগত দাসী ছাড়াও শ্বশুর বাড়িতে যাবে, অসম্ভব। হিন্ডলে কড়া গলায় আমাকে আদেশ করলো সাথে যেতে। কোনো মেয়ে মানুষের দরকার নেই বাড়িতে, চিৎকার করলো সে। যে বাড়িতে কোনো গিন্নি নেই সে বাড়িতে মেয়ে মানুষের দরকার কি? হেয়ারটনকে লেখাপড়া পাদ্রি শেখাতে পারবে। অগত্যা আমাকে যেতে হলো। থ্রাসক্রস গ্রাঞ্জে যা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো আচরণ করতে লাগলো ক্যাথরিন। মিস্টার লিন্টনের পাশাপাশি ইজাবেলও খুবই প্রিয় হয়ে উঠল ওর। ওরাও সবসময় চেষ্টা করতো যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। তবে লক্ষ্য করতাম মিস্টার লিন্টন যেন তটস্থ হয়ে থাকতো সবসময়। কখন স্ত্রী রেগে ওঠেই ভয়। মুখে কখনো কিছু প্রকাশ করতে দেখিনি, তবে খেয়াল করেছি কখনো যদি আমি মিস ক্যাথির কথায় পিঠে জোরে কিছু বলেছি তো ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। মাঝে মাঝে ক্যাথিকে একটু গম্ভীর দেখতাম, তবে ব্যাপারটাকে তত গুরুত্ব দিতাম না। আমার মনে হতো সুখেই আছে ও লিন্টনদের একজন হয়ে। তারপর একদিন বাগানে দেখা হলো আমার তার সাথে। মাসটা সেপ্টেম্বর, সময় সন্ধ্যা। বাগান থেকে ফিরছি আমি এক ঝুড়ি আপেল নিয়ে। অন্ধকার নেমে এসেছে চরাচরে। চাঁদ উকি দিচ্ছে উঠানের উঁচু দেওয়ালের ওপাশ থেকে। ভারী ঝুড়িটা বইয়েরে হাঁপিয়ে গেছি আমি। রান্নাঘরের দরজার সামনে সিঁড়ির ওপর ওটা রেখে দাঁড়ালাম এক মুহূর্ত জিরিয়ে নেবার জন্য। মৃদু মিষ্টি বাতাস ভেসে আসছে। চাঁদের দিকে চোখ আমার। এই সময় পেছন থেকে একটা ডাক শুনে চমকে উঠলাম আমি। নেলি। ভরাট গলা, পুরুষ কণ্ঠে। অপরিচিত মনে হলো গলাটা, তবে বলার ভঙ্গি বেশ পরিচিত।
ঘুরে তাকালাম আমি। অন্ধকার গাড়ি বারান্দার নিচে অস্পষ্টভাবে দেখতে পেলাম দীর্ঘদেহী এক লোককে। গাঢ় রঙের পোশাক তার পরনে, মুখ এবং চুল কালো। 1 ঘন্টারও বেশি হয়ে গেল তোমার জন্য অপেক্ষা করছি, বলল সে। সব কিছু এমন চুপচাপ এখানে, ভেতরে ঢুকতে সাহস পাইনি। আমাকে চিনতে পারছো না তুমি নেলি? বলতে বলতে গাড়ি বারান্দা থেকে বেরিয়ে এলো সে। চাঁদের আলো পড়ল তার মুখে। অমনি শ্বাস বন্ধ হয়ে গেল আমার। কালো দাড়িতে প্রায় ঢাকা লোকটার মুখ, মোটা ভুরু জোড়া ঝুলে পড়েছে চোখের ওপর। গভীর কালো চোখ দুটোয় কালো আগুন। ওই চোখ, এই আগুন আমার চেনা। তুমি হিথক্লিফ? কোনো মতে উচ্চারণ করলাম আমি। হ্যাঁ। মুখ তুলে জানালাগুলোর দিকে তাকালো সে। জানালার কাছে সহস্র চাঁদের প্রতিফলন, কিন্তু ভেতর থেকে আসছে না আলোর একটা রেখাও। বাড়িতে আছে ওরা? উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল সে। ও কই নেলি? তুমি মনে হচ্ছে চিন্তায় পড়ে গেছো। আছে ও এখানে। গিয়ে বলো গিমার্টন থেকে একজন এসেছে ওর সাথে দেখা করতে। কিভাবে নেবে ও ব্যাপারটাকে? অস্ফুট কণ্ঠে আমি বললাম। কি ভাববে, কি করবে? তুমি তুমি এত বদলে গেছো হিথক্লিফ। কোথায় ছিলে এতদিন? সে নিয়ে ভাবতে হবে না তোমাকে, অস্থিরভাবে বলল সে। যাও তাড়াতাড়ি, যা বললাম গিয়ে বলো। ও নিজেই দরজা খুলে ঠেলে দিল আমাকে ভেতরে। মুহ্যমানের মতো এগিয়ে চললাম আমি। পার্লারের দরজায় পৌঁছে দাঁড়িয়ে পড়লাম নিজের অজান্তেই। কি করব বুঝতে পারছি না। শেষে ঠিক করলাম কিছু একটা ছুতো তৈরি করে ঢুকবো। প্রথমে টোকা দিয়ে আস্তে দরজা খুললাম আমি। বাতি জ্বেলে দেব? জিজ্ঞেস করলাম। দাও, বলল ক্যাথরিন। জানালার কাছে বসে আছে দুজন। বাইরে সবুজ পাহাড় আর গিমার্টন উপত্যকার দিকে চোখ। এডগার, ক্যাথি দুজনেই বেশ শান্ত, সুখী, পরিতৃপ্ত মনে হচ্ছে। ওদের বিরক্ত করতে হবে ভেবে খুবই খারাপ লাগলো আমার, কিন্তু উপায় নেই। বাতি জেলে টেবিলের ওপর রাখলাম। তারপর একটু ইতস্তত করে বললাম, গিমার্টন থেকে এক লোক এসেছে, ম্যাডামের সাথে দেখা করতে চায়। কেন? জিজ্ঞেস করলো মিসেস লিন্টন। জানি না, আমি জিজ্ঞেস করিনি। ঠিক আছে নেলি, বলল ক্যাথি। পর্দাগুলো টেনে দিয়ে তুমি যাও, চা নিয়ে এসো, আমি আসছি এক্ষুনি। বেরিয়ে গেল। কে লোকটা নেলি? জানতে চাইল মিস্টার এডগার। হিথক্লিফ স্যার, ঢোক গিলে জবাব দিলাম। সেই ছেলেটা আপনার মনে আছে নিশ্চয়ই, ওয়াদারিং হাইটসে থাকতো। রীতিমতো চমকে উঠল মিস্টার লিন্টন। কি, সেই বুনো ডান পিঠে ছোঁড়া? ক্যাথরিনকে বললে না কেন? লাফ দিয়ে উঠে উঠানের দিকে একটা জানালার সামনে গিয়ে দাঁড়ালো এডগার। জানালাটা খুলে যতটা সম্ভব ঝুঁকে দেখলো বাইরে। চিৎকার করে বলল, ওখানে দাঁড়িয়ে থেকো না ডার্লিং, লোকটাকে ভেতরে নিয়ে এসো। নীরবে কয়েকটা মুহূর্ত কেটে গেল। দরজা খোলার এবং বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। তারপর রুদ্ধশ্বাসে প্রায় উড়ে ওপরে উঠে এলো ক্যাথরিন। ওহ এডগার, এডগার! দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল সে। এডগার ডার্লিং, হিথক্লিফ ফিরে এসেছে। হয়েছে হয়েছে, বলল স্বামী। সেজন্য আমাকে গলা টিপে মেরে ফেলতে হবে নাকি? এত খুশির কি হয়েছে? ও যে এমন দামিয়া সম্পদ তা তো জানতাম না। ডার্লিং, আমি জানি তুমি ওকে পছন্দ করো না, কিন্তু অন্তত আমার মুখ চেয়ে এখন থেকে ওকে বন্ধু ভাববে তুমি। ওপরে আসতে বলবো ওকে। এখানে? আর কোথায়? না না, রান্নাঘরই ভালো। না, ওকে নিয়ে রান্নাঘরে বসতে পারবো না আমি। এলেন, আরেকটা টেবিল নিয়ে এসো এখানে, উঁচু এবং দামি একটা। তোমার মনিব আর মিস ইসাবেলা বসবে ওটায়, আর হিথক্লিফ আর আমার জন্য এই সাধারণটাতেই চলে যাবে। আবারও ছুটতে শুরু করলো প্রায়। এডগার থামালো ওকে। তারপর আমার দিকে ফিরে বলল, এলেন, ওপরে আসতে বলো ওকে। আর ক্যাথরিন, খুশি হও, আমার আপত্তি নেই, তবে বেয়াক্কেলপনা করো না দয়া করে। বাড়ি থেকে পালানো এক বদ চাকরকে তুমি ভাইয়ের মতো সমাদর করছো, এটার সব চাকর বাকরদের না দেখানোই ভালো। আর শোনার জন্য দাঁড়ালাম না আমি। নিচে গিয়ে দেখি হিথক্লিফ অপেক্ষা করছে ভেতরে ঢোকার আমন্ত্রণের আশায়।
কোনো কথা না বলে আমাকে অনুসরণ করলো সে। মনিব এবং মনিব গিন্নির কাছে ওকে নিয়ে গেলাম আমি। লাফ দিয়ে এগিয়ে এলো ক্যাথি। হিথক্লিফের হাত দুটো ধরে ওকে টেনে নিয়ে গেল এডগারের কাছে। স্বামীর অনিচ্ছুক একটা হাত তুলে নিয়ে ধরিয়ে দিল হিথক্লিফের হাতে। বাতির আলো এবার আমি ভালো করে দেখলাম হিথক্লিফকে। আশ্চর্য হয়ে গেলাম ওর পরিবর্তন দেখে। অনেক লম্বা হয়েছে, স্বাস্থ্য অনেক ভালো হয়েছে। রিজু পেটা শরীর বলতে যা বোঝায় তাই। ওর পাশে এডগার লিন্টনকে নেহাতি রোগা পাতলা এক ছোকরা মনে হচ্ছে। দাঁড়ানো এবং হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে সেনাবাহিনীতে ছিল। মুখটা অনেক বয়স্ক দেখাচ্ছে মিস্টার লিন্টনের চেয়ে। প্রায়ই যাদেরকে দুরূহ সিদ্ধান্ত নিতে হয় অনেকটা তাদেরই মতো পোড় খাওয়া। চেহারায় বুদ্ধিমত্তার ছাপ। ওয়াদারিং হাইটসের এককালে যে দুর্ব্যবহার পেয়েছে তার কোনো চিহ্নই নেই, তবে দৃষ্টিতে পুরনো সেই বুনো ভাবটা আছে এখনো, যদিও আগের চেয়ে অনেক সংহততা এখন। কথাবার্তায় আগেকার মতো কর্কশ চাঁচা ছোলা নয়, তবে অমায়িকও নয়। মিস্টার লিন্টন আমার চেয়ে কম অবাক হলো না ওকে দেখে। এক মুহূর্ত সে ভেবে পেল না কিভাবে কথা বলবে এই চাকরটার সাথে। বসো, অবশেষে বলতে পারল সে। পুরনো দিনের কথা স্মরণ করে আমার স্ত্রী চাইছে তোমাকে সাদরে অভ্যর্থনা করি। ও যাতে খুশি হয় তা করতে পারলে আমিও খুশি হই। আমিও, বলল হিথক্লিফ, বিশেষ করে ওর সেই খুশি হওয়ায় যদি আমার কোনো ভূমিকা থাকে। বসল হিথক্লিফ ক্যাথরিনের উল্টো দিকে একটা আসন দখল করে। ক্যাথরিন তাকিয়ে আছে ওর দিকে স্থির চোখে, যেন চোখ সরালেই আবারও হারিয়ে যাবে। কিন্তু হিথক্লিফ বিশেষ তাকাচ্ছে না ক্যাথির দিকে। মাঝে মধ্যে এক দু পলকের চাহনি ব্যাস। স্ত্রীর আচরণে ক্ষুব্ধ মনে হচ্ছে এডগারকে। একটু পরেই ক্যাথরিন যখন হঠাৎ করে উঠে আবার হাত ধরলে হিথক্লিফের, লক্ষ্য করলাম মুখটা কঠোর হয়ে উঠল তার। স্বপ্নের মতো মনে হচ্ছে আমার, উচ্ছ্বাসের সঙ্গে বলল ক্যাথি। সুখের স্বপ্ন, যেন রাত পোহালেই হারিয়ে যাবে। ও হিথক্লিফ, এতগুলো বছর কিভাবে দূরে থাকলে তুমি? একবারও ভাবলে না আমার কথা? তুমি যতটুকু ভেবেছ তার চেয়ে একটু বেশি ভেবেছি আমি তোমার কথা, বলল হিথক্লিফ। তোমার বিয়ের খবর শুনেছি মাত্র আজ। শোনার পর ভেবেছিলাম একবার মাত্র দেখব তোমাকে, তারপর বোঝাপড়া করব হিনলের সাথে। ওকে শেষ করে নিজে শেষ হয়ে যাব। কিন্তু এখানে তোমার অভ্যর্থনা পাওয়ার পরও চিন্তা দূর হয়ে গেছে আমার মাথা থেকে। শেষবার তোমার কথা শোনার পর থেকে এ পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে ক্যাথি। তোমার জন্যই করেছি এ পরিশ্রম। ক্যাথরিন, রুক্ষভাবে চিৎকার করলো মিস্টার এডগার। ঠান্ডা চা না খেতে চাও তো টেবিলে এসো দয়া করে। টেবিলে বসলো ক্যাথরিন, তবে ওর উচ্ছ্বাস কমল না মোটেই। মিস ইজাবেলা এসে যোগ দিল ওদের সাথে। আমি বেরিয়ে এলাম। 10 মিনিটের মাথায় আবার ডাক পড়ল আমার চায়ের সাজ সরঞ্জাম সরিয়ে নেবার জন্য। ঢুকে বুঝলাম খাওয়াটা সুবিধের হয়নি ওদের। ক্যাথির কাপে চা ঢালাই হয়নি, কারণ খাওয়া পান করার ঊর্ধ্বে এখন ওর মনের অবস্থা। এডগার তার কাপে ঢেলেছে চা, তবে একটাও চুমুক দিয়েছি কিনা সন্দেহ। সব মিলিয়ে ঘণ্টাখানেকের বেশি থাকলো না হিথক্লিফ। ও যখন চলে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবে এখন? গিমারটানে? না, ওয়াদারিং হাইটসে। বলল, সকালে গেছিলাম ওখানে, হিনলে বলল রাতে থাকতে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। হিনলে ওকে রাত কাটাতে বলেছে ওয়াদারিং হাইটসে? তার চেয়ে বড় কথাও গেছিল হিনলের সাথে দেখা করতে। আমার মনে পড়ল একটা ছেলে প্রতিজ্ঞা করেছিল প্রতিশোধ নেবে হিনলের ওপর। সেজন্যে যত দিন দরকার অপেক্ষা করবে সে। ওর অপেক্ষা কি শেষ হওয়ার পথে? অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করলাম আমি, এই লোকটা চিরদিনের জন্যে এ এলাকা ছেড়ে গেলে মঙ্গল হতো সবার জন্যে। রাত দুপুর তখন। আমি ঘুমিয়ে আছি আমার ঘরে। মিসেস লিন্টন এসে ঘুম ভাঙালো আমার। বিছানার পাশে বসে আচ্ছা করে চুল টেনে দিল আমার, যাতে ঘুম পালায়। আমি ঘুমোতে পারছি না এলেন, বলল সে। আমি চাই আমার সুখের ভাগই হোক কেউ। এডগার রেগে যাচ্ছে ওর অপছন্দের জিনিস নিয়ে আমি এত খুশি হচ্ছি দেখে। হিথক্লিফ সম্পর্কে এত সব সুন্দর সুন্দর কথা বললাম, ও শুনলই না।
ওর হয় মাথা ধরেছে, নয়তো ঈর্ষায় ভুগতে শুরু করেছে। ওর কাছে হিথক্লিফের প্রশংসা করে কি লাভ? আমি বললাম, ছোটবেলায় ওরা দুজনেই দুজনকে দেখতে পারতো না। হিথক্লিফের কাছে মিস্টার লিন্টনের প্রশংসা করে দেখো না, ও রেগে যাবে। এটা স্বাভাবিক, মানুষের ধর্মই এই। তুমি আর ওর কথা বলো না মিস্টার লিন্টনের কাছে। কিন্তু এ বোকামি না নেলি, আমি তো কাউকে ঈর্ষা করি না। ইজাবেলা সোনালি চুল, আমার চেয়ে ফর্সা রং দেখে আমি হিংসায় মরে যাই? কখনো না। এখন করো না, আমি বললাম, কিন্তু কোনোভাবে ইজাবেলা বা অন্য যে কেউ তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলে করবে। যাজ্ঞে এসব কথা। হিথক্লিফ যে ওদারিং হাইটসে গেল, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না। প্রথমে আমিও অবাক হয়েছিলাম শুনে, পরে ও ভেঙে বলেছে, তুমি এখনও হাইটসে আছো মনে করেও গিয়েছিল তোমার কাছ থেকে আমার খবর নেবে বলে। বাইরে জোসেফের সাথে দেখা হয় ওর। জোসেফ গিয়ে খবর দেয় হিনলেকে। খবর পেয়ে হিনলে বেরিয়ে আসে। দু চারটে প্রশ্ন করার পর হিথক্লিফকেও ভেতরে যেতে বলে। হিনলে কয়েকজনের সঙ্গে তাস খেলছিল তখন। হিথক্লিফও খেলতে লেগে যায় ওদের সাথে। হিনলে কিছু টাকা হারে ওর কাছে। এরপর হিথক্লিফের কাছে মোটা টাকা আছে বুঝতে পেরে হিনলে ওকে বলে সন্ধ্যায় আবার যেতে এবং ওখানে থাকতে। তোমার ভয় করছে না মিসেস লিন্টন, হিথক্লিফ ও বাড়িতে থাকবে? না, হিথক্লিফকে নিয়ে চিন্তা নেই আমার। ও শক্ত মাথা, সব বিপদ থেকে বাঁচাবে ওকে। আমার ভয় হিনলেকে নিয়ে। তবে ওর যা দশা এখন, তার চেয়ে খারাপ কিছু কি হওয়ার আছে? তবু হিথক্লিফ যদি কিছু করতে চায়, আমি পারব ওকে ঠেকাতে। এটুকু ক্ষমতা আমার আছে ওর ওপর। হিথক্লিফ বা মিস্টার হিথক্লিফ প্রথম দিকে খুব একটা ঘন ঘন এলো না থ্রাসক্রস ব্রাঞ্চে। আমার ধারণা ওর বাসায় মিস্টার লিন্টনের ওপর কতখানি প্রতিক্রিয়া হয় এ সময়ও তার হিসেব কষছিল। ক্যাথরিনও সাবধান হয়ে গেছে, ওকে দেখে আর তত উচ্ছ্বাস প্রকাশ করে না। কিছুদিন পর আস্তে আস্তে নিয়মিত হয়ে উঠতে লাগলো হিথক্লিফের আশা। এডগারের প্রথম দিনের সন্দেহ আস্তে আস্তে দূর হয়ে যেতে লাগলো ওর মার্জিত ভদ্র ব্যবহার আর ওর প্রতি স্ত্রীর উচ্ছ্বাসহীন আচরণ দেখে। কিন্তু শিগগিরই নতুন এক কারণ ঘটল উদ্বিগ্ন হওয়ার। মিস্টার লিন্টন এবং আমিও খেয়াল করলাম ইজাবেলা যেন একটু একটু করে অনুরক্ত হয়ে উঠছে হিথক্লিফের। 18 বছরের সুদর্শনা যুবতী তখন ইসাবেলা। অনেক দিক থেকে কাঁচা হলেও বেশ বুদ্ধিমতী। ও সবচেয়ে বড় গুণ, সহজে রাগে না। এডগার ওকে প্রাণ দিয়ে স্নেহ করে, ভালোবাসে। এই ইসাবেলার ক্ষুধা কমতে শুরু করলো হিথক্লিফ ফিরে আসার কদিন পর থেকে। খাওয়ার চেয়ে অন্য কিছুর দিকে যেন আগ্রহ বেশি। আর একটা ব্যাপার, আগে যে মেয়ে কিছুতেই রাখতো না, হাসি ছাড়া যার মুখে কিছু দেখা যেত না, সে এখন কথায় কথায় রেগে ওঠে, হাসে কদাচিৎ। আমরা সবাই বুঝতে পারলাম কিছু একটা বিপর্যস্ত করে তুলেছে মিস লিন্টনের মনকে। একদিন তুচ্ছ কোনো ব্যাপারে সামান্য বকা লাগালো ক্যাথি ইসাবেলাকে। এটুকু বকায় আগে হাসিটাও দূর হতো না মুখ থেকে। এদিন ভেঙে পড়ল কান্নায়। ক্যাথরিন তো অপ্রস্তুত। আজকাল কথায় কথায় এমন ছিঁচকাদুনে হয়ে ওঠো কেন তুমি? রেগে জিজ্ঞেস করলো সে। নিশ্চয়ই শক্ত কোনো অসুখ আসছে তোমার। এলেন, ডাক্তার কেনেথকে খবর পাঠাও তো। আমার শরীর একদম ঠিক আছে, কাঁদতে কাঁদতে চিৎকার করলো ইসাবেলা। তুমি দুর্ব্যবহার করো বলেই আজকাল আমার মেজাজ ঠিক থাকে না। কি কি সবিষয়ে চিৎকার করে উঠল ক্যাথি। আমি আমি তোমার সাথে দুর্ব্যবহার করি? এত বড় কথা বলতে পারলে তুমি? বলো, কখন তোমার সাথে আমি দুর্ব্যবহার করেছি? কাল, ফোঁপাতে ফোঁপাতে বলল ইসাবেলা। আর এখন? কাল কখন? মাঠে যখন হাঁটছিলাম, আমাকে বললে যেখানে খুশি যেতে, আর তুমি হাঁটতে লাগলে হিথক্লিফের সাথে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটার মুখের দিকে। ক্যাথরিন হেসে ফেলল। এই তোমার দুর্ব্যবহারের সম্পর্কে ধারণা, বলল সে। আমি ও কথা বলছিলাম তোমাকে সরিয়ে দেওয়ার জন্য নয়। আমাদের কথা শুনতে শুনতে তুমি হয়তো বিরক্ত হয়ে উঠবে, এটুকুই শুধু ভেবেছিলাম আমি। না না, কাঁদতে কাঁদতে বলল ইসাবেলা। তুমি আমাকে সরিয়ে দিতেই চেয়েছিলে, কারণ তুমি বুঝতে পেরেছিলে আমি ওখানে থাকতে চাই। কি বলছে ও? আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো মিসেস লিন্টন। আমি চাই ওর কাছে থাকতে, বলে চলল ইসাবেলা। আর তুমি সবসময় চাও
আমাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে দিতে। তুমি চাও না তোমাকে ছাড়া আর কাউকে মানুষ ভালোবাসুক। আমার দিকে ফিরে কাঁধ ঝাঁকালো ক্যাথি। পাগল হয়ে গেছে নাকি? ইসাবেলা, নিশ্চয়ই তুমি সত্যি কথা বলছো না? তুমি তুমি হিথক্লিফকে পছন্দ করো? আমি ভালোবাসি ওকে, বলল মেয়েটা। তুমি এডগারকে যতটুকু বাসো তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি আমি ওকে। ও হয়তো বাসতো আমাকে যদি তুমি সে সুযোগ দিতে। তোমার জায়গায় আমি হলে কখনো এমন ভাবতাম না, বলল ক্যাথরিন। ইসাবেলা, তুমি কিছু জানো না সম্পর্কে। আমি জানি, এলেনও জানে। নেলি, ওকে বলো তো হিথক্লিফ কি জিনিস। ওর মতো হিংস্র বুনো স্বভাবের মানুষ হয় না। ইসাবেলা, বিশ্বাস কর আমার কথা। ওর স্বভাব সম্পর্কে জানলে তুমি এমন স্বপ্ন দেখতে না। তুমি ভাবছো সুযোগ পেলেও তোমাকে ভালোবাসবে। ওহ ইসাবেলা, ইসাবেলা, তুমি জানো না তুমি কি ভাবছো। লিন্টন পরিবারের মেয়েকেও ভালোবাসতে পারে না। তবে হ্যাঁ, সুযোগ পেলে তোমাকেও বিয়ে করতে পারে। কেন জানো? তোমার টাকার জন্যে। হ্যাঁ, তোমার টাকার জন্যে। আমি ওর বন্ধু, সেই ছেলেবেলা থেকে। আমি ওকে চিনি। দু চোখ ভরা ঘৃণা নিয়ে ক্যাথরিনের দিকে তাকালো ইসাবেলা। বন্ধু? চিৎকার করলো সে। ছি, 20টা শত্রুর চেয়ে তুমি খারাপ। বন্ধু সম্পর্কে যে এমন নীচ কথা বলতে পারে, তার মতো বন্ধু না থাকাই ভালো। তুমি ভাবছো আমি স্বার্থপরতা থেকে সব বলছি? বেশ, নিজেই তাহলে চেষ্টা করে দেখো, চিনে নাও ওকে। আমি আর তোমার জন্য কোনোদিন কিছু করব না। বেরিয়ে গেল মিসেস লিন্টন। ইসাবেলা ফিরল আমার দিকে। সবাই আমার বিপক্ষে, ফোঁপাতে ফোঁপাতে বলল সে। এসব কথা সত্যি নয়, তাই না এলেন? মিস্টার হিথক্লিফ শয়তান নয়, সত্যিকারের একটা মন আছে তার। নইলে ক্যাথরিনের কথা মনে রেখেছে কেমন করে? ওর কথা আর মনে ঠাঁই দিও না তুমি মিস। শান্ত কণ্ঠে আমি বললাম, লোকটা সত্যিই খারাপ। তোমার স্বামী হওয়ার উপযুক্ত নয় কোনোভাবেই। মিসেস লিন্টন একটু রুক্ষভাবে বলেছে, কিন্তু সত্যি কথাই বলেছে। হিথক্লিফকে ওর চেয়ে ভালো আর কেউ চেনে না। তাছাড়া ভেবে দেখো, ভালো লোকরা কখনো লুকায় সে জীবনে কি কি করেছে। ওয়াদারিং হাইটস থেকে পালানোর পরও কোথায় থেকেছে, কি করেছে, কোনোদিন বলেছে কাউকে? কি করে ধনী হলো? তারপর এখন ওয়াদারিং হাইটসে থাকে কেন ও? যে লোকটাকে অন্তর থেকে ঘৃণা করে তার বাড়িতে কোনো ভালো লোক এটা করতে পারে? ও আর হিন্ডলে আর্নস সারা রাত জেগে মদ খায় আর তাস খেলে। হিন্ডলে ওর কাছে জমি বন্ধক রেখে টাকা নিচ্ছে। জোসেফের কাছে শুনেছি সব কথা। সেদিন গিমারটানে দেখা হয়েছিল আমার ওর সাথে। জোসেফ লোকটা খারাপ, কিন্তু ও কখনো মিথ্যে বলে না। তুমিও ক্যাথরিনের মতোই বাজে নেলি। আমাকে থামিয়ে দিয়ে চিৎকার করলো, প্রেমে পাগল মেয়েটা। তোমাদের এইসব বানানো গল্প আমি আর শুনতে চাই না। পরদিন কি এক কাজে যেন শহরে যেতে হলো মিস্টার এডগারকে। হিথক্লিফ জানতো এ কথা এবং সেদিন অন্যান্য দিনের চেয়ে বেশ আগে হাজির হলো গ্র্যাঞ্জে। ক্যাথরিন আর ইসাবেলা বসে আছে পড়ার ঘরে। এক ঘরে থাকলেও দুজনেরই মুখ গম্ভীর, কেউ কথা বলছে না কারুর সাথে। জানালা দিয়ে হিথক্লিফকে দেখেই উঠে দাঁড়ালো ক্যাথরিন। হাসি ফুটে উঠল মুখে। কিন্তু ইসাবেলা হিথক্লিফকেও দেখেনি, ক্যাথরিনের হাসিও দেখেনি। কি ঘটতে চলেছে সে সম্পর্কে কোনো আভাসই পেল না সে। দরজা খুলে হিথক্লিফ যখন ঘরে ঢুকলো, তখন আর পালানোর উপায় নেই ওর। এসো এসো, বলল ক্যাথরিন। দুজন মানুষ এখানে বসে আছে বিষণ্ণ মনে তৃতীয় জনের জন্যে। হিথক্লিফ, তোমাকে এখন এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে আমার চেয়েও বেশি পছন্দ করে তোমাকে। না না, সে নেলি নয়, ওর দিকে তাকিও না। আমার বেচারি ননদিনী তোমার কথা ভেবে ভেবে ওর হৃদয় ভেঙে ফেলেছে। তোমার পৌরুষদীপ্ত চেহারার মাথা ঘুরিয়ে দিয়েছে। না ইসাবেলা, বালালে চলবে না। ছোঁ মেরে ধরে ফেলল ক্যাথি ইসাবেলার হাত। বুঝলে হিথক্লিফ, আমরা দুজন তোমাকে নিয়ে বিড়ালের মতো ঝগড়া করছিলাম। আমার ননদিনের ধারণা আমি দয়া করে পথ থেকে সরে দাঁড়ালে ও তোমাকে চিরদিনের জন্য নিজের করে নিতে পারবে। কি বলছো এসব ক্যাথরিন? চিৎকার করলো ইসাবেলা। মিস্টার হিথক্লিফ, দয়া করে আপনার বন্ধুকে বলুন আমাকে ছেড়ে দিতে। ও ভুলে গেছে আপনি আর আমি
ঘনিষ্ঠ বন্ধু নই, আর ওর কাছে যা মজার ব্যাপার আমার কাছে তা চরম বেদনার। হিথক্লিফ কিছু না বলে বসলো একটা আসনে। ইসাবেলার দিকে তাকালো এমন এক চাহনিতে যার অর্থ ও কি অনুভব করে না করে তাতে তার কিছু আসে যায় না। ছেড়ে দাও আমাকে ক্যাথরিন, ফিসফিস করে বলল ইসাবেলা। না, ছাড়বো না, বলল মিসেস লিন্টন। তুমি থাকবে। কি ব্যাপার হিথক্লিফ, এমন একটা সুসংবাদ দিলাম কিন্তু তোমার মুখে খুশির কোনো ছাপ দেখছি না। ইসাবেলা শপথ করে বলেছে এডগারকে আমি যতটুকু ভালোবাসি তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসে ও তোমাকে। আমার মনে হয় তুমি ভুল বুঝেছ, নয়তো ভুল শুনেছ, বলল হিথক্লিফ। ও এখান থেকে চলে যেতে চাইছে। তীব্র বিতৃষ্ণা দৃষ্টিতে ইসাবেলার দিকে তাকালো সে, যেন কুৎসিত কোনো জন্তু দেখছে। তারে চাউনি সহ্য করতে পারল না ইসাবেলা। লাল সাদা দ্রুত বদলাতে লাগলো ওর মুখের রং। জল এসে গেল চোখে। সেই সাথে চেষ্টা করতে লাগলো টানাটানি করে ক্যাথরিনের মুঠো থেকে হাত ছাড়িয়ে নেওয়ার, কিন্তু ক্যাথরিন সর্বশক্তিতে ধরে আছে হাতটা। শেষে নিরুপায় হয়ে নখ বসিয়ে দিল ইসাবেলা ওর হাতে। উফ, বিল্লি কোথাকার! চিৎকার করে উঠে ইসাবেলা হাত ছেড়ে দিল ক্যাথি। ঠিক আছে, যাও, গিয়ে লুকাও কোথায় লুকাবে, কিন্তু ওর সামনে তোমার ওই থাবা শক্তি দেখালে কি মনে করে, কি ভাবলো? দেখো হিথক্লিফ, দেখো কেমন ভয়ানক অস্ত্র ওর নখগুলো। ওর সাথে যদি কিছু করো চোখ দুটো তোমার সাবধানে রেখো। আমার দিকে যদি থাবা বাড়ায় আমি ওর ওই নখ উপড়ে নেব আঙুল থেকে। ইসাবেলা বেরিয়ে যেতেই ক্রূর কণ্ঠে বলল হিথক্লিফ। কিন্তু ক্যাথি, ওর পেছনে লাগলে কেন তুমি আজ? নিশ্চয়ই সত্যি কথা বলছো না? সত্যি কথাই বলছি, ঝাঁঝের সাথে বলল ক্যাথরিন। কয়েকদিন ধরে তোমার প্রেমে একবার হাবুডুবু খাচ্ছে মেয়েটা। আমার ওপর রেগে গেছে কারণ আমি বলেছি তুমি খারাপ লোক। যাকগে, এ নিয়ে আর ভেবো না। আমি ওকে মোটেই পছন্দ করি না, বলল হিথক্লিফ। ওই মোমের মতো মুখের সাথে যদি আমাকে এ বাড়িতে একটা রাতও কাটাতে হয়, নির্ঘাত ওর কপালে দুঃখ আছে। তুই একদিন পরপরই ওর ওই নীল চোখ কালো হয়ে যাবে। তোমার স্বামীর চোখের সাথে এত মিল দুটো চোখের। যাই বলো, অদ্ভুত সুন্দর ওদের চোখ, একেবারে দেবদূতের মতো। ভাই মারা গেলে সব সম্পত্তিও পাবে, তাই না? বোধহয় না, দূর সম্পর্কে আত্মীয় পরিজন আছে। তাছাড়া এডগারের ছেলে হওয়ার সময় তো এখনো পেরিয়ে যায়নি। কিন্তু এসব কথা থাক, অন্য কিছু নিয়ে আলাপ করি আমরা। এসো। ইসাবেলা লিন্টন নির্বোধ হতে পারে কিন্তু পাগল নয়, চিন্তিত ভঙ্গিতে বলল হিথক্লিফ। যা হোক, তোমার কথাই সই, এসব ভুলে যাওয়াই ভালো। ওরা বন্ধ করলো এ বিষয়ক আলাপ। ক্যাথরিন সম্ভবত ভুলেও গেল প্রসঙ্গটা, কিন্তু হিথক্লিফ আমার ধারণা ভুলল না। সে সন্ধ্যায় অনেকবারই তার মাথায় ঘুরে ফিরে এলো চিন্তাটা। লক্ষ্য করলাম মাঝে মাঝেই নিজের মনে হেসে উঠছে, ক্রূর হয়ে উঠছে দৃষ্টি। নিশ্চয়ই কিছু একটা ফোন দিয়ে আঁটছে ও মনে মনে। উদারিং হাইটসে দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসবে, সাথে থাকবেন সবাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করলে খুব ভালো লাগবে আমার। নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার।